লেবু পর্ব ৯। চাপা অস্থিরতার মাঝে একটা মাস পার করে দিল সাবা। পৃথিবীর সামনে সে যথেষ্ট স্বাভাবিকভাবে অফিসে যাচ্ছে, রিপোর্টের জন্য ছোটাছুটি করে বেড়াচ্ছে। তবে ভেতরে ভেতরে যে কি ভয়াবহ গুমট পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে, তা কেবল সেই জানে। সাবকাদের সঙ্গে তার সম্পর্কে আবারও জায়গা করে নিয়েছে শীতলতা। আগে তার প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলতো না, এখন প্রয়োজনীয় বলে না। একে অপরের সামনে পড়লে স্বাভাবিকভাবেই এড়িয়ে যায়। আগে তাও দুজনে মুখোমুখি হলে ঝগড়া বেঁধে যেত, এখন তাও হয় না। দুজনের মধ্যকার এই শীতলতা দেখে আতিয়া আলম যথেষ্ট চিন্তিত। কিছুদিন আগেও দুজনের সম্পর্কটা উন্নতির দিকে এগুচ্ছিল, মাঝখানে কি এমন হলো কে জানে। আবারও সেই আগের শীতলতা। সাবার উপর মনে মনে এবার একটু বিরক্তি তিনি। তার আলাদা ঘরে থাকা সাবকাতের সঙ্গে ঝাঁঝালো কণ্ঠে কথা বলা এমন মেনে নিচ্ছিলেন না তিনি। ভেবেছিলেন অতীত নিয়ে মেয়েটার যন্ত্রণার শেষ নেই, স্বাভাবিক হোক সে। তাই বলে ৮ মাসেও স্বাভাবিক হবে না। ছেলেটাকে তো আর এমনি এমনি বিয়ে দেয়নি তিনি। যেদিন বাবাকে নিজের ঘরে ডেকে আদরে গলাতেই কতগুলো উপদেশ দিলেন, সে সকল উপদেশের সারমর্ম স্বামীর প্রতি দায়িত্ব পালন করতে না পারলেও প্রত্যেকটা মেয়ের উচিত তাকে সম্মান করে চলা। সাবাও সতর্ক হয়ে গেল, এই মুহূর্তে এমন কিছু করা যাবে না যাতে এ বাড়ির কেউ তাকে সন্দেহ করে, তার উপরে অসন্তুষ্ট থাকে। এরপর থেকে মাঝে মধ্যেই নিজ থেকে সাবকাতকে বলে তাকে অফিসে নামিয়ে দিত। পুরোটা পথ দুজনে টু শব্দ পর্যন্ত করে না, একসঙ্গে যায়। এই যা। এদিকে ফাহিমের বদৌলতে কাজ বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশের পক্ষে অস্ট্রেলিয়ার স্থায়ী চাকরি পাওয়া সহজ কথা নয়। তবে ফাহিম তার চেনা কাজে লাগিয়ে যোগাযোগ করল ক্যানবেরার পরিচিত একটা পত্রিকার সঙ্গে। সাবার সিভি দেখে তারা মুগ্ধ না হয়ে পারল না। তাদের সাবার তৈরি করা কতগুলো রিপোর্টও পাঠানো হলো সাবটাইটেল জুড়ে দিয়ে। সব মিলিয়ে প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট হলে সাবাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। ইন্টারভিউ হবে অনলাইনে। সেদিন যথেষ্ট সতর্কতা অবলম্বন করল সাবা। বাড়িতে বসে ইন্টারভিউ দেওয়ার প্রশ্নই ওঠে না। অফিসের উপরেও রয়েছে সাবকাতের জহুরি দৃষ্টি। অগত্য অরুণের বাড়িতে গিয়ে ইন্টারভিউটা দিল সাবা। অরুণের কে তার প্ল্যান সম্বন্ধে কিছু জানায়নি সাবা। এই মুহূর্তে কাউকেও বিশ্বাস করতে পারছে না সে। যদিও অরুণকে অবিশ্বাসের কোনো কারণ নেই, তবুও ভয় হয় কোনো না কোনোভাবে যদি সাবকাত জেনে যায়। সাবা অরুণকে আরেকটা গল্প বানিয়ে বলেছে বিদেশি এক ব্যবসায়ীদের অনলাইন ইন্টারভিউ নিতে এসেছে। ব্যাকগ্রাউন্ড হিসেবে অরুণের ঘরটা সুন্দর লাগছে বলে এ বাড়িতে আসা। একটা মিথ্যা বললে তার উপর অনেকগুলো মিথ্যা বলে যেতে হয় পদে পদে। এত মিথ্যা বলতে খারাপ লাগছে সাবার, কিন্তু কিছুই করার নেই। মুক্তির জন্য এতটুকু খারাপ লাগা তো সহ্য করতেই হয়। তবে কি সাবা ভয় পাচ্ছে সাবকাতকে? না, ভয় সে কাউকেই পায় না। ভয় হচ্ছে নিজের বন্দি দশার কথা ভেবে, কোনো ক্রমে সাবকাতের কাছে ধরা পড়ে গেলে নিজের পরিণতির কথা ভেবে। বিদেশি পত্রিকার সম্পাদক 1000 মাইল দূর থেকে বুঝতে পারলেন যে মেয়েটি তার পত্রিকায় চাকরির প্রত্যাশা করছে। সে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন সাংবাদিকের বুদ্ধিমত্তা তার সবথেকে বড় হাতিয়ার। ইন্টারভিউর সপ্তাহখানেকের পরেই ইনফরমেশন লেটার পেয়ে গেল সাবা। তাদেরকে সম্পূর্ণ নতুন একটা ইমেইল অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিল সে, যে কিছুদিন আগে অফিসে বসে ফাহিমের ল্যাপটপ থেকে খুলেছিল, যা কোনোভাবেই সাবকাতের জানার কথা নয়। কনফার্মেশন লেটার পাওয়ার পর
ফাহিমের প্রতি বিশ্বাস বেড়ে গেল সবার। ছেলেটা কাজের আছে তাহলে। শাফকাত হঠাৎ মালয়েশিয়ার গেল একটা বিজনেসের ডিলের জন্যে। সে দেশে না থাকলে সবার নিরাপত্তার এতটাও কড়াকড়ি থাকে না। বিদেশে বসে কাজের চাপে শাফকাত তার উপরে নজরদারি করারও অবকাশ পায় না। সুযোগের সদ্ব্যবহার করে সাবা ভিসার আনুষ্ঠানিকতায় ব্যস্ত হয়ে পড়ল। এদেশে অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস নেই। ভিএফসের অফিসে তাকে যেতে হলো ইন্টারভিউয়ের জন্য। কাগজপত্রের হাজারটা ঝুটঝামেলা, সব ঝামেলা ফাহিম নিজেই সামাল দিল। এ মাসে তার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। সাবাকে সাহায্য করবে বলে নিজের ফিরে যাওয়াও পিছিয়ে দিল। ভিসার আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট সবার কাছে নেই। যদিও অস্ট্রেলিয়া থেকে এই ভিসা পাঠানো হবে তাকে, তবুও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্টটা সেখানেই জমা রাখা হয়েছে। শাফকাত মালয়েশিয়া থেকে ফেরার কিছুদিন পরের ঘটনা। ছাদের ওই কথোপকথনের পর সেদিনই প্রথম নিজ থেকে কথা বলতে এলেন। ব্যস্ত ভঙ্গিমায় বলল, সাবা, তোমার পাসপোর্টটা লাগবে। মনে মনে ভূত দেখার মতো চমকে উঠল সাবা। শাফকাত হঠাৎ তার পাসপোর্ট চাচ্ছে কেন? কিছু টের পেয়ে গেল কি না তাহলে? মনে মনে চমকে উঠল। বাইরে যথেষ্ট স্বাভাবিক রেখেই সাবা বলল, কেন? শাফকাত গম্ভীর গলায় বলল, মা আর সামার আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করব। ওরা দুজনে একবার ওখানে খালার কাছে যায়। তোমার ইচ্ছা হলে তুমিও যেতে পারো। তাই তোমার ভিসার অ্যাপ্লিকেশনও করব। মনে মনে ঢোক গেল সাবা। সত্যির মতো করে মিথ্যা বলার মতো কঠিন কাজ এ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেই মিথ্যা যদি বলা হয় শাফকাতের মতো চতুর ব্যক্তির কাছে, তাহলে তো কথাই নেই। সাবা মুহূর্তেই মনে মনে কথা সাজিয়ে বলল, আমার ভিসার অ্যাপ্লিকেশন তো করতে পারবেন না। আমার পাসপোর্টের মেয়াদ শেষ, রিনিউ করানো হয়নি। শাফকাত তীক্ষ্ণ স্বরে বলল, তাহলে রিনিউ করিয়ে আনো। আমি পাসপোর্ট অফিসের সাথে কথা বলে রাখছি। আবারও ধক করে কেঁপে উঠল সাবার বুকটা। নিজের চেয়ে হাজার গুণ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতার নামাটাই তার ভুল হয়েছে। ভুল হোক আর ঠিক, এবার যখন এই প্রতিযোগিতায় সাবা নেমে গেছে, তখন আর পেছন ফিরে তাকাবার সুযোগ নেই। সাবা কম্পিত স্বরে স্বাভাবিকতার ছোঁয়া এনে বলল, আপনাকে অযথা এত ঝামেলা নিতে হবে না। আমি নেক্সট উইকেই বাবা মায়ের সঙ্গে রিনিউ করতে যেতাম। ওদের পাসপোর্টেরও মেয়াদ শেষ। পাসপোর্ট অফিসে বাবার পরিচিত লোক আছে, একদিনেই কাজ হয়ে যাবে। শাফকাতের চোখ মুখ দেখে মনে হচ্ছে সাবার কথাগুলো সে বিশ্বাস করছে না, আবার অবিশ্বাসেরও সুযোগ নেই। কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি সাবার গতিবিধি লক্ষণ করে শাফকাত বলল, ঠিক আছে, রিনিউ করে পাসপোর্ট হাতে পেলেই আমাকে দেবে। সাবা বাধ্য মেয়ের মতো বলল, জি আচ্ছা। শাফকাত চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল সাবা। প্রকৃতি পদে পদে বাঁচিয়ে দিচ্ছে তাকে, কিন্তু এভাবে আর কতদিন? যা করার খুব দ্রুত করতে হবে। উফ, ভিসাটা কবে যে হাতে আসবে? এই যে হুট করে সাবার বদলে যাওয়া, লক্ষ্মী মেয়ে স্বরূপ আচরণ করা, শাফকাতের হ্যাতে হ্যাঁ এবং নাতে না মেলানো, এসবে কি শাফকাত সন্দেহ করছে না, নির্ঘাত করছে? সাবা প্রায়ই চাইছে তার সন্দেহটা বাড়তে না দিতে। হঠাৎ ফাহিম একদিন জানালো জরুরি প্রয়োজনে তাদের দেখা করা দরকার। সাবার নতুন ওই ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল তারা। নিতান্ত প্রয়োজনীয় ছাড়া দেখা করার কথা ফাহিম নিশ্চয়ই বলবে না। পূর্বের কৌশল মোতাবেক একদিন সাবা মা বাবার বাড়িতে বেড়াতে গেল। পরদিন ভোরবেলা বেরিয়ে গেল পদ্মা ফাউন্ডেশনের উদ্দেশ্যে। ফাহিম যথারীতি আগেভাগেই উপস্থিত ছিল এনজিওর ছাদে। এক কথা দুই কথা হতেই সাবা চিন্তিত গলায় বলল, যদি ভিসা না পাই ফাহিম,
আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আরে পাবে পাবে, ওখান থেকে চাকরির কনফার্মেশন লেটার এসে গেছে, তোমার ভিসা ঠেকায় গে। সাবার চোখ মুখ থেকে তবুও দূর হলো না চিন্তার রেশ। ফাহিম সতর্ক কণ্ঠে বলল, কেন, তোমার হাজবেন্ড কিছু বুঝতে পেরেছে নাকি? সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, না, কিন্তু বুঝতে কতক্ষণ? এসব বাদ দাও সাবা, এত দুশ্চিন্তা করে বেঁচে থাকা যায় নাকি? তোমার এই প্ল্যানে মারাত্মক রিস্ক আছে, তবুও তো প্ল্যানটা নিয়ে এগিয়ে যাচ্ছ তুমি, তাই না? সাবা অন্যমনস্ক কণ্ঠে বলল, হুঁ। ভুল কিছু বলেনি ফাহিম, অযথাই কারণে অকারণে আতঙ্কিত হয়ে উঠেছে সে। রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না আতঙ্কে, ভাঙা ভাঙা স্বপ্ন দেখে উঠছে, পড়ছে বারবার মনে একটাই ভয়, একটাই চাপা আতঙ্ক। এই বুঝি সাবকাত সব জেনে গেল, চিরতরে বন্দি করে ফেললো তাকে অদৃশ্য খাঁচায়। দম বন্ধ করা দৃশ্যগুলো কল্পনা থেকে ঝেড়ে ফেলে সাবা বলল, তুমি হঠাৎ কেন ডাকলে সেটা বলো। ফাহিম ইতস্তত করে বলল, জরুরি একটা বিষয়ে আলাপ করার ছিল সাবা। সাবা আগ্রহে বলল, কি বিষয়? ফাহিম আবারও কতক্ষণ ইতস্তত করল, মনে মনে বড্ড বিরক্তি হয়ে উঠল সাবা। এই ছেলের ভাবভঙ্গি দেখলে যেন মনে হয় সাবা তার স্কুলের হেডমিস্ট্রেস। তাকে কোনো কিছু বলতে গেলেই ভয়ে অস্থির হয়ে ঘাম ঝরাতে হবে। ফাহিম ইনিয়ে বিনিয়ে বলল, তোমার নিজস্ব সম্পত্তির পরিমাণ কত হবে? সাবা ভ্রু কুঁচকে বলল, আমার সম্পত্তি দিয়ে কি হবে? ফাহিম কম্পিত স্বরে বলল, আহা, অন্য একটা দেশে নতুন জীবন শুরু করতে যাচ্ছ, এমনি এমনি তো হবে না, তোমার সব সম্পত্তি ট্রান্সফার করতে হবে তো, সেজন্যই পরিমাণটা জানতে চাইলাম। সাবা খানিকক্ষণ ভেবে বলল, হবে 2-3 কোটির মতো। ফাহিম হতাশ গলায় বলল, মাত্র? সাবা তীক্ষ্ণ স্বরে বলল, 2-3 কোটি মাত্র। ফাহিম তার কণ্ঠের তীক্ষ্ণতায় থতমত খেয়ে বলল, না মানে? কিছু মনে করো না সাবা, তুমি যে ধরনের ফ্যামিলিতে বিলং করো আমি ভেবেছিলাম তোমার সম্পত্তি আরো বেশি হবে। সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুষ্ক গলায় বলল, আমার বাবা সারা জীবন যা জমিয়েছে সব একটা বাড়ি বানিয়ে এই শেষ। ওই বাড়িটা আমার নামে আছে, বাড়ি তো অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারবো না, বাড়ি বাদে 2-3 কোটি টাকা পেয়েছি কাবিন আর আমার দাদার একটা উইল থেকে। ফাহিম কৌতূহলী গলায় বলল, আর হাজবেন্ডের কাছ থেকে কিছু পাওনি? সাবা বিরক্তি ভরা কণ্ঠে বলল, তার কাছ থেকে পাওয়া সম্পত্তি নিয়ে তার বাড়ি থেকেই পালিয়ে যাব। না ঠিক আছে, যা আছে তাই মোর দেন এনাফ। কিন্তু সাবা, সরাসরি এতগুলো টাকা নিয়ে তুমি বিদেশে যেতে পারবে না, পারমিশন ছাড়া ব্যাংকেও ট্রান্সফার করতে পারবে না, পারমিশন পাওয়ার আবার অনেক ভেজাল। সাবা চিন্তিত গলায় বলল, তাহলে তোমাকে সব টাকার জুয়েলারি কিনতে হবে। জুয়েলারি? হ্যাঁ, গোল্ড জুয়েলারি, এগুলো বিদেশে পার করে দেওয়া কোনো ব্যাপার না। সাবা অবিশ্বাসের সুরে বলল, কিন্তু ফাহিম, আমি যতদূর জানি অস্ট্রেলিয়া বা কোনো দেশে এত টাকার গোল্ড নিয়ে যাওয়া যায় না। আমরা তো আর নিয়ে যাব না সাবা, অন্য কেউ নিয়ে যাবে। মানে? ফাহিম দৃঢ় ভঙ্গিতে বলল, আমার উপর বিশ্বাস আছে তো নাকি সাবা? তুমি কোনো চিন্তা করো না, অস্ট্রেলিয়ায় ল্যান্ড করার সঙ্গে সঙ্গে তোমার জুয়েলারি তুমি বুঝে পাবে। খাবার বুঝতে অসুবিধা হলো না। গয়নাগুলো ওই দেশে নিয়ে যাওয়ার জন্য যে পথ ফাহিম আপন করে নিতে চাচ্ছে তা মোটেও বৈধ নয়। সাবা ভ্রু কুঁচকে বলল, ফাহিম, আমি জানি না তুমি কি করতে চাচ্ছ, কিন্তু আমি যদি কোনোভাবে ঝামেলায় পড়ি। সাবা কথাটা শেষ করার আগেই ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, কোনো ঝামেলায় পড়বে না সাবা, ট্রাস্ট মি। সাবার চোখ দুটো থেকে অবিশ্বাসের রেশ এখনো কাটছে না। ফাহিম আবারও বলল, জুয়েলারি কিনে তোমার কাছে রেখে দিও, ফ্লাইটের দিন আমাকে দিলেই হবে।
মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। ফাহিমকে শতভাগ বিশ্বাস সে করে না, তবে এই মুহূর্তে তাকে বিশ্বাসযোগ্য একজন মানুষটি সে। কি আজব এক গোলকধাঁধায় আটকে পড়ে গেল সাবা। বিষ হাতে পাওয়ার পরে মনোবল বাড়ল সাবার, বেড়ে গেল ফাহিমের প্রতি অগাধ বিশ্বাসও। অফিস থেকে প্রায় শপিং মলে যায় সে, একটু একটু করে দামি দামি সব সোনার গয়না কিনে আনে। এই নিয়েও সাবকাতের সন্দেহের মুখোমুখি হতে পারে বলে একদিন ব্রেকফাস্টের টেবিলে সাবা নিজ থেকেই জানালো, আজকাল কত হাই প্রোফাইল পার্টিতে যেতে হয় তাকে, কিন্তু পার্টিতে যাওয়ার মতো গয়না বা পোশাক কোনোটাই তার তেমন নেই, সেই জন্যই প্রায় শপিংয়ে যায়। শাশুড়ি মায়েরা নাকি পুত্রবধূর বিলাসিতা সহ্য করতে পারেন না। আতিয়া আলম এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। সবার শপিংয়ে যাওয়ার বিষয় তিনি ইতিবাচকভাবেই দেখলেন। ভাবলেন মেয়েটা হয়তো নিজ থেকেই নিজের বিক্ষিপ্ত মনটাকে শান্ত করার চেষ্টা করছে। সবার সে কথা শুনে ব্রেকফাস্ট সেরে সাবকাত তার একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিল তার হাতে। এই প্রথম সুপ্ত অপরাধবোধের হাওয়ায় গা ভাসল সাবা। সে যা বলছে ছেলেটা তাই বিশ্বাস করেছে। তাকে ফাঁকি দিয়ে এত বড় একটা ছক সাজানো কি ঠিক হলো? আবার পর মুহূর্তেই মনে হলো অবশ্যই ঠিক হয়েছে। ভয়ঙ্কর এই সিদ্ধান্ত ইচ্ছা করে নেয়নি, নিতান্তই বাধ্য হয়ে নিয়েছে। সাবকাতের মানসিক অত্যাচারের পরিমাণ তার এই সিদ্ধান্ত। ক্রেডিট কার্ডটা সামলে রেখে দিল সাবা নিজের ঘরের কটেজে। সে চলে গেলে যাতে সহজেই খুঁজে পাওয়া যায় এই জিনিসটা। আজকাল বড্ড ব্যস্ত থাকে সাবকাত। সকালবেলা ওই যে বেরিয়ে যায়, ফিরে আসে গভীর রাতে। সাবার প্রতি কড়াকড়ি নজরদারি একেবারেই কমে এসেছে। হয়তো তার লক্ষ্মী মেয়ে স্বরূপ আচরণের কারণেই এখন আর আগের মতো সন্দেহের স্পৃহা পায় না। সাবার জন্যে অবশ্য ভালোই হয়েছে। সাবকাত যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ প্রবল আতঙ্ক আর ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে তাকে। সে বাড়ি থেকে বেরিয়ে গেলেই শান্তি। এরই মাঝে একদিন সাবা জানতে পারল আগামী মাসের 16 তারিখে সাবকাত ইন্ডিয়ায় যাচ্ছে। বড়সড় একটা বিজনেস ডিল করতে পারবে সে। সেই ডিলের জন্যই তার এত তোড়জোড়, এত ব্যস্ততা। ধক করে কেঁপে উঠল সাবার বুকটা। উত্তেজনায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই মোক্ষম সুযোগ। সাবকাত ইন্ডিয়ায় 5 দিন থাকবে। এই 5 দিনের মধ্যেই নিজের হারিয়ে যাওয়ার ব্যস্ততা নিজেকেই করতে হবে। ফাহিমকেও তারিখটা জানিয়ে দিল সে। ফাহিম অপর প্রান্ত থেকে জানল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে টিকিট সহ অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যবস্থা সে করেছে। বাংলার বাতাস সাবাকে অনেক দিয়েছে। তার সাংবাদিক হওয়ার স্বপ্নটা পূরণ করেছে এই নিউজ চ্যানেল। তাদেরকে কিছু না জানিয়ে হুট করে পালিয়ে যেতে পারে না সাবা। আজ তাই সে রেজিগনেশন লেটার নিয়ে এসেছে ক্রাইম ডিপার্টমেন্টের প্রধান এডিটর আফসানা করিমের কেবিনে। আফসানা সবার রেজিগনেশন লেটার হাতে পেয়ে কয়েক মুহূর্তে স্তম্ভিত হয়ে বসে রইলেন। বাংলার বাতাসের সব থেকে সম্ভাবনাময়ী সাংবাদিক সাবা। চাকরির বয়স সবে 1 বছর হয়েছে। ইতিমধ্যেই ছুঁয়েছে সফলতার উজ্জ্বলতা। এমন একজন সাংবাদিকের আচমকা চাকরি ছেড়ে দেওয়াটা সহজে মেনে নেওয়া যায় না। আফসানা বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে বললেন, এসবের মানে কি সাবা? হুট করে চাকরি ছেড়ে দেওয়ার মানে কি? ইউর ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট ম্যানস উই হ্যাভ। সবাই তস্তত করে বলল, আপা, চাকরিটা করতে আমার আর ভালো লাগছে না। কথাটা পুরোপুরি মিথ্যেও নয়। ইদানিং সত্যিই সাংবাদিকতার প্রতি আগের সে টান অনুভব করে না সে। যদিও এর কারণ তার অজানা নয়। কারণ হলো মনের বিক্ষিপ্ততা। আফসানা আক্ষেপের সুরে বললেন, এটা কোনো কথা হলো? তুমি তো টিনেজারদের মতো কথা বলছো। চাকরি করতে ভালো লাগছে না বলে চাকরি ছেড়ে দিতে হবে? একবারও ক্যারিয়ারের কথা ভাববে না?
সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বিনয়ী গলায় বলল, আপা শুরুর দিকে চাকরিটা নিয়ে যে থিল আমার মধ্যে ছিল এখন আর সেটা নেই। আগ্রহ ছাড়া কাজ করলে আমি তো চ্যানেলকে আমার সেরাটা দিতে পারবো না। চ্যানেলের প্রতিও এটা অন্যায়। আমি আগ্রহ ছাড়া কাজ করে যাব, এর থেকে ভালো এমন কেউ আমার জায়গায় আসুক, সে আগ্রহ নিয়ে চ্যানেলকে নিজের সেরাটা দিবে। সাবার কথাগুলো শুনে আফসানা হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলল, জাস্ট আনবিলেবল। সাবা চুপ করে রইল। বাংলার বাতাস যে তাকে সহজে ছাড়বে না, এটা সে আগেই বুঝেছিল। আফসানা হঠাৎ থতমত গলায় বললেন, ফ্যামিলি থেকে কোনো চাপ নেই তো? সাবা দৃঢ় গলায় বলল, না না আপা, এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আফসানা সন্দেহের সুরে বলল, সত্যি করে একটা কথা বলো তো সাবা, কি অন্য কোথাও চাকরি খুঁজছো? সাবা হাসি মুখে বলল, একদমই না আপা, বাংলার বাতাসে সাংবাদিকতা করা আমার স্বপ্ন ছিল। স্বপ্নের চাকরি ছেড়ে আর কোথায় যাব? আমি সত্যিই এই মুহূর্তে কোনো চাকরি করতে চাচ্ছি না। আফসানা কোনোভাবেই সাবাকে রাজি করাতে না পেরে ফ্যাকাশে গলায় বললেন, আমি বলবো কয়েকটা দিন সময় নাও সাবা, চিন্তা ভাবনা করে দেখো। হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কোনো কাজের কথা নয়। সাবা ভদ্রভাবে বলল, আপনি চাইলে সময় নিতেই পারি আপা, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। আবারও দীর্ঘশ্বাস ফেললেন আফসানা। এই চ্যানেলে আবার কবে সাবা আমিরের মতো গুণী দক্ষতা সম্পন্ন সাংবাদিক আসবে কে জানে। বেশ, তবে একটা কথা মনে রেখো সাবা, বাংলার বাতাসের দরজা সব সময় তোমার জন্য খোলা। উইশ ইউ অল দ্য বেস্ট। সাবার চাকরি ছাড়ার সংবাদে আফসানের মতোই বিস্মিত ও হতাশ হলো চ্যানেলের অন্যান্য সাংবাদিকরা। অফিসে আজই সবার শেষ দিন নয়, এ মাস শেষ হতে আরও কয়েকদিন বাকি। এই দিনগুলোতে অফিস করবে সে, তবুও তার কলিগরা এমনভাবে তার সঙ্গে দেখা করতে এলো যেন আজই তার শেষ দিন। অফিস শেষে সাবাকে পিক করতে এলো শাবকাত। আগে থেকেই বলে রেখেছিল শাবকাত আজ অফিসে তার খুব একটা কাজ নেই বলে দ্রুত বাড়ি ফিরবে। ফেরার পথে সাবাকেও নিয়ে যাবে। সাবা গাড়ি উঠে সবার বসার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে তার দিকে প্রশ্ন ছুড়ে দিল, শাবকাত, তুমি চাকরি ছেড়ে দিয়েছ? সাবার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। এই প্রশ্নের কারণে নয়, অন্য এক চিন্তায়। শাবকাত তার গতিবিধি সর্বক্ষণ নজরে রাখে। তার চাকরি ছাড়ার খবরটাও মুহূর্তেই পৌঁছে গেছে তার কানে। আর ওদিকে বিদেশি এক পত্রিকায় তার চাকরি হলো, ভিসা হলো। শাবকাত কিছুই জানল না। সত্যিই সাবা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে বলে, নাকি আর কিছুই ভাবতে পারল না সাবা। আর কি বা কারণে থাকবে? সত্যিই সে বাড়াবাড়ি রকমের সতর্কতা অবলম্বন করেছে, এই জন্যই কিছুই টের পায়নি শাবকাত। অন্যমনস্ক সাবাকে দেখে শাবকাত জিজ্ঞাসু গলায় বলল, সাবা? সাবা সংবিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ। চাকরি ছেড়ে দিয়েছো তুমি? সাবা ক্ষীণ দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ। শাবকাত গাড়ি স্টার্ট দিতে দিতে ভ্রু কুঁচকে বলল, কেন? সাবা মলিন কণ্ঠে বলল, এমনিই, ভালো লাগছিল না। শাবকাত ক্ষীণ সন্দেহের সুরে বলল, কিন্তু তুমি তো তোমার কাজ নিয়ে অনেক এনথুসিয়াস্টিক ছিলে। সাবা শুকনো গলায় বলল, এখন সব এনথুসিয়াজম শেষ। ঠিক করেছি এখন থেকে সারাদিন বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে থাকবো। আপনার কোনো সমস্যা আছে? শাবকাত ভাবলেশীন কণ্ঠে বলল, না, আমার আবার কি সমস্যা থাকবে? দেখতে দেখতে পরের মাসটাও এসে গেল। আজ 16 তারিখ। সকালের ফ্লাইটে কলকাতায় যাচ্ছে শাবকাত। দুদিন পরই মধ্যরাতের ফ্লাইটে অচেনা শহরে পাড়ি জমাতে যাচ্ছে সাবা নতুন জীবনের আকাঙ্ক্ষায়। যে জীবনে কোনো প্রকার ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না, দীর্ঘশ্বাস থাকবে না। ফ্লাইটের উদ্দেশ্যে বের হওয়ার আগ মুহূর্তে শাবকাত পা রাখল বাড়ির লাইব্রেরিতে।
চাকরিবিহীন জীবনের অলস সময়গুলো সাবা এখানেই কাটায়। আচমকা সাবকাতকে দেখে চমকে উঠল সাবা। সাবকাত দীপ্ত পায়ে তার দিকে এগিয়ে এসে বলল, নিজের খেয়াল রাখবে সাবা। অবাক গলায় সাবা অবাক গলায় বলল, প্রায়ই তো বিদেশে যান, কখনো তো এ কথা বলেন না। সাবকাত পূর্বের গাম্ভীর্য গলায় ধরে রেখেই বলল, কখনো বলি না বলে কি আজও বলা যাবে না। সাবা কয়েক মুহূর্ত ঘোরগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সাবকাতের দিকে। এই মানুষটাকে আজও বুঝে উঠতে পারল না যে বাইরে যেমন কঠোর গম্ভীর, ভেতরেও কি ঠিক তেমন। মনে মনে সাবাকে যে ঘৃণা করে নাকি না ভালোবাসার কোনো সুযোগ নেই। সাবা মলিন হাসি হেসে বলল, যাবে, রাখবো নিজের খেয়াল। আপনিও নিজের খেয়াল রাখবেন। এটাই দুজনের শেষ কথোপকথন। শেষবারের মতো যেন একে অপরকে বিদায় জানাচ্ছে। মনে মনে সাবা বলল, আজকের পর যেন আপনার সঙ্গে কোনোদিনও আমার দেখা না হয়, সাবকাত আলম। সাবকাত বেরিয়ে যাওয়ার পর ধীরে সুস্থে বাড়ি থেকে বের হলো সাবা। প্ল্যান বাস্তবায়নের কোনো কাজে নয়, গেল সে তার ভাইয়ার কাছে। এই জায়গাটায় যতবারই এসেছে ততবারই হৃদয়টা দুমড়ে মুচড়ে গেছে। আজও তার ব্যতিক্রম হলো না। কাঁদতে পারল না সাবা। কাঁদতে সেদিনও পারেনি যেদিন অভিমানী ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। আহনাফের কবরের পাশে দীর্ঘক্ষণ নিঃশব্দে বসে রইল সাবা। মনে মনে কেবল একটা কথাই বলল, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি ভাইয়া, কিন্তু তুমি আমার সঙ্গে সব সময় থাকবে, সব সময়। নিস্তব্ধ রাস্তায় গাড়ি চলছে, যতদূর চোখ যায় জনমানবের দেখা মেলে না। রাস্তার ডান পাশে অর্ধনির্মিত কতগুলো বিল্ডিং, বাম পাশে কাশবন। গাড়িটা ফাহিমের। মেইন রোডে নাকি আজ প্রচুর যানজট, তাই শর্টকাট হিসেবে এই রাস্তাটা বেছে নেওয়া। সাবার বুক টিপ টিপ করছে। গাড়িতে এসি চলছে, তবুও ঘামছে মেয়েটা। কাঙ্ক্ষিত মুক্ত জীবন কিছুক্ষণের দূরত্বে মাত্র। এই জীবনের আজ এখন থেকেই স্পর্শ করছে তাকে। বন্য উচ্ছ্বাসে ভেসে বেড়ানো উচিত তার। উচ্ছ্বাস আছে বটে, তবে সেই সঙ্গে আছে ভয়। দেশ ত্যাগ করার আগ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। আজ দেশ ত্যাগ করার পরেও কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না? সাবকাত তো সবটাই জানতে পারবে। সাবা কোথায় গেছে, কিভাবে গেছে। আবারও যদি ধরে এনে অদৃশ্য এই খাঁচায় বন্দি করে ফেলে তাকে। কোলের ওপরে থাকা লেদারের ব্যাকপ্যাকটা শক্ত করে চেপে ধরল সাবা। না না, নেতিবাচক ভাবলেই নেতিবাচক হয়। সাবকাতকে নিয়ে তার ভাববে না সাবা, কিছুতেই না। তার ভাবনায় কেবলই স্থান পাবে সামনে পড়ে থাকা উজ্জ্বল ভবিষ্যৎ। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সাবা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, রাস্তার কোনো ল্যাম্পপোস্টও নেই। কতক্ষণে তারা এয়ারপোর্টে পৌঁছায় কে জানে। এভাবে পালিয়ে যেতে তার খারাপ যে লাগছে তা নয়। মা বাবাকে কিছুই বলে আসতে পারল না। সাবকাতের কাছ থেকে বিয়ের পর থেকে মানসিক যন্ত্রণা পেয়ে আসলেও তার শাশুড়ি আর ননদের কাছ থেকে অমায়িক ভালোবাসা পেয়েছে। তাদেরও কিছুই বলা হলো না। প্রাণের প্রিয় বান্ধবী অরুণের সঙ্গে তো যাওয়ার আগে শেষবারের মতো দেখাও করতে পারল না। অরুণ গেছে তার বাবা মায়ের সঙ্গে কক্সবাজার বেড়াতে। তাকে এসব কিছুই জানায়নি সাবা। কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে হলো শুধুমাত্র এই একটা মানুষের জন্যে। তার জীবনটাকে এভাবে তছনছ করে দিয়ে কি আনন্দ পেল সাবকাত? তছনছ হয়ে গেলেও আবারও নতুন করে গড়ে নেবে সাবা। বিদেশের মাটিতে তার নতুন জীবনে থাকবে উজ্জ্বলের ছড়াছড়ি। গাড়িটা হঠাৎ থেমে গেল। ফাহিম কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। সাবা চিন্তিত ভঙ্গিতে বলল, কি হলো? ফাহিম শান্ত ভঙ্গিতে বলল, দাঁড়াও, নেমে দেখছি। ফাহিম গাড়ি থেকে নেমে গাড়ির হুড ওপরে তুলে কি যেন
নাড়াচাড়া করছে। বিরক্তিতে গা জ্বলে গেল সাবার। আগেই ফাহিমকে বলেছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য নিজেদের গাড়ি ব্যবহার না করে সিএনজি বা উবার ব্যবহার করতে। ফাহিমি জোর দিয়ে বলেছিল, আমার গাড়ি থাকতে আমরা সিএনজিতে করে এয়ারপোর্টে যাব। ভাবটা এমন যেন এই দুনিয়ায় গাড়ি তার একারই আছে। ফাহিমের উপর বিরক্তি হয়ে গিয়েও হতে পারল না সাবা। অতীতের তিক্ততা ভুলে ছেলেটা যে তার এত বড় উপকার করেছে তাই অনেক। ফাহিম গাড়ির হুড নামিয়ে রেখে সাবার জানালার পাশে এসে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে পড়ল। ইঞ্জিনে সমস্যা। সাবার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার জীবনের পদে পদে কেবল বিপদ। এখান থেকে এয়ারপোর্টে না জানি কত দূরের রাস্তা। শুকনো ঢোক গিলে সাবা বলল, এখন। ফাহিম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো হাঁটা শুরু করি, সামনে কিছু না কিছু পেয়ে যাব। আর গাড়ি বাসায় ড্রাইভারকে জানাচ্ছি, এসে নিয়ে যাবে। ওর কাছেও চাবি আছে। সাবা গাড়ি থেকে নামতে নামতে বিরক্ত গলায় বলল, তোমার গাড়ি নষ্ট হওয়ার আর আমার সময় পেল না। ব্যাকপ্যাকটা কাঁধে ঝুলিয়ে নিল সাবা, গয়নাগাটি সহ তার প্রয়োজনীয় জিনিসগুলো এর মধ্যেই রয়েছে। বাড়ি থেকে পুরনো বসের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছে। তার বাড়িতে নিশ্চয়ই সুটকেস নিয়ে যাওয়া যায় না। আফসানা করিমের বাড়িতে সাবা চলেও গিয়েছিল। সাবকাতের নিয়োগ করা ড্রাইভার এবং বডিগার্ডও ছিল সঙ্গে। বাড়ির সামনে নেমে সাবা তাদেরকে কোথাও গিয়ে চা খেতে আসার জন্য বলে। আফসানার ফ্ল্যাটে না গিয়ে বাড়ির গ্যারেজে কতক্ষণ হাঁটাহাঁটি করে সাবা। তারা চা খেতে চলে যায়। এই ফাঁকে ফাহিম চলে আসে গাড়ির সামনে। বাড়ির সামনে চোখের পলকে গাড়িতে উঠে যায় সাবা। কাশবন ঘেঁষে পাশাপাশি হাঁটছে দুজনে। দুহাতে ব্যাকপ্যাকের বোল শক্ত করে চেপে ধরেছে সাবা। অচেনা অদৃশ্য শীতল একটা হাওয়া বয়ে গেল তার শির দ্বারা বেয়ে। নিজের মুখটা সে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে নিশ্চিতভাবে বলতে পারবে তার চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠেছে, গলা শুকিয়ে যাচ্ছে একটু পর পর। আচমকা এই ভয়ের দমকা হাওয়া এসে কোত্থেকে ভয়ের কী বা আছে। একটু পরেই তারা রিক্সা বা সিএনজি পেয়ে যাবে। সেটা নিয়ে সোজা এয়ারপোর্ট। মনে মনে নিজেকে নিজেই অভয় দেওয়ার চেষ্টা করলো সাবা। হয়তো ভয়টা এই থমথমে ঘুমট পরিবেশের কারণে। দূরে কয়েকটা কাক কর্কশরে গলা ফাটাচ্ছে, সেই শব্দও এই মুহূর্তে ভীতিকর ঠেকছে সাবার কাছে। কথা বলতে হয়তো অহেতুক এই ভয় কাটবে। নীরবতা ভঙ্গ করে সাবা তাই বলল, তুমি না বলেছিলে ফ্লাইটের আগে জুয়েলারিগুলো তোমাকে দিতে? ফাহিম শীতল গলায় বলল, আপাতত তোমার কাছেই রাখো, সময় হলে আমি নিয়ে নেব। অবাক লাগলো সাবার, অন্যরকম লাগলো ফাহিমের কণ্ঠস্বর। মনে হলো যেন এই মানুষটার কণ্ঠ আগে কখনো শোনেনি সে, আজই প্রথম শুনছে। চারপাশে চোখ বোলালো সাবা। বেশ দূরে কয়েকটা দোকানপাট দেখা যাচ্ছে, কিন্তু কোনো মানুষের দেখা মিলছে না। হয়তো ওগুলো বন্ধ। সাবা চিন্তিত গলায় বলল, ফাহিম, আমাদের মনে হয় না এখানে কিছু পাওয়া যাবে। আমরা। সাবাকে মাঝপথে থামিয়ে দিয়ে ফাহিম অন্যরকম গলায় বলল, আচ্ছা সাবা, একটা প্রশ্নের উত্তর দেবে? তার প্রশ্নের উত্তর দিল না সাবা। মস্তিষ্ক অন্য এক চিন্তায় জর্জরিত হয়ে গেল মুহূর্তেই। আবারও অন্যরকম লাগলো ফাহিমের গলাটা। এ যেন তার চেনা মানুষের চেনা কণ্ঠস্বর নয়, অচেনা কারো কণ্ঠ। ফাহিম বেশ দ্রুত হাঁটছে, তার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে সাবা, ফলে কিছুটা পিছিয়ে পড়ল। ফাহিম হঠাৎ দাঁড়িয়ে পড়ল সাবার থেকে কিছুটা দূরে, তার মুখোমুখি। সাবার বুকটা ধুক করে উঠল, সেও দাঁড়িয়ে পড়ল। হিমবাহের মতো জমে গেল তার সারা শরীর। দূরের ওই দোকানগুলো থেকে আসা আলোর আবছা দেখা যাচ্ছে ফাহিমের মুখটা, তাতেও সাবা দেখল তার রক্তিম চোখ দুটো। প্রশ্ন করার অনুমতি না পেলেও প্রশ্নটা করেই ফেলল ফাহিম,
তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী ছিলে সাবা। ইউনিভার্সিটিতে থাকতে কেমন হিরোর মতো আমাকে ধরেছিলে। বাপরে বাপ, সেই তোমার হঠাৎ কি হয়ে গেল? সাবার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। বেশ বুঝতে পারছে ভুল করে ফেলেছে সে, বিরাট বড় ভুল। এখন সে কি করবে? ছুটে পালাবে, কিন্তু তার দেহে যে বিন্দুমাত্র শক্তি নেই। কেউ যেন আঠা দিয়ে তার পায়ের জুতো দুটো মাটির সঙ্গে লাগিয়ে রেখেছে। সাবা কাঁপা কাঁপা গলায় বলল, মানে? ফাহিম বাঁকা হাসি হেসে বলল, মানে সেই বুদ্ধিরা সব তোমাকে টাটা বাই বাই বলে কোথায় চলে গেল। সাবার মনে হলো ফাহিম তার সঙ্গে মজা করছে, ঠাট্টা করছে, ভয় দেখাচ্ছে। আবার মুহূর্তেই মনে হলো খুব খারাপ কিছু হতে যাচ্ছে তার সঙ্গে, খুব খারাপ। ফাহিম এক পা করে সাবার দিকে এগিয়ে এসে বলল, বিয়ে হয়েছে 1 বছরও হয়নি, মানলাম, কিন্তু যতদিন গেছে তাতে তোমার বোঝা উচিত ছিল যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে সে কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষমতাবান। তুমি একটা বাড়তি নিঃশ্বাস ফেলতেও খবর চলে যায় শাফকাত আলমের কাছে। আর এদিকে বিদেশে তোমার চাকরি হলো, ভিসা হলো, প্লেনের টিকিট কাটা হলো, আর সে কিছুই জানলো না। এটা কি করে হলো? কথা বলতেও কষ্ট হচ্ছে সবার, তবুও প্রাণপণ চেষ্টা করে ক্ষীণ গলায় বলল, কারণ। অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো তার সারা শরীর। গলা থেকে স্বর বের হওয়ার আর কোনো সুযোগই নেই। ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, বলো সাবা, ভয়ের কি আছে? সাবা কম্পিত স্বরে বলল, কারণ আমি সতর্ক ছিলাম। আচমকা হো হো করে হেসে উঠল ফাহিম। সে হাসি আত্মা কাঁপিয়ে দিল সাবার, কেঁপে উঠল যেন সন্ধ্যার আকাশটাও। হাসি থামানোর কোনো প্রকার চেষ্টা না করে ফাহিম বলল, তোমার সতর্কতাকে অন্য বাড়িতে বসে ইন্টারভিউ দেওয়া, নতুন ইমেইল অ্যাড্রেস দিয়ে বিদেশের সঙ্গে যোগাযোগ করা, তুমি তো এত বড় সাংবাদিক, তুমিই বলো এসবে আদৌ কি কোনো কাজ হয়? পরপর কয়েকবার ঢোক গিলল সাবা। নিজের নেওয়া সতর্ক পদক্ষেপগুলোর উপর তার সন্দেহ ছিল বটে, তবে ফাহিম আজ তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর সত্যিই মনে হচ্ছে এসব সতর্কতার আদৌ কোনো কাজ হয় না। ফাহিম ঠোঁটে নাটকীয় হাসি টেনে বলল, সত্যিই যদি তোমার চাকরি হতো, অস্ট্রেলিয়ায় পত্রিকা থেকেই খবর চলে আসতো শাফকাত আলমের কাছে। ভিসা হলে অফিস থেকেই খবর পেত, তোমার ইমেইল ট্যাগ করার প্রয়োজন এতে পড়তো না। সাবা অস্ফুট স্বরে বলল, সত্যিই? সত্যিই মানে? তুমি যার কাছে অনলাইনে ইন্টারভিউ দিয়েছ সে অস্ট্রেলিয়ার আমার পাশের বাড়িতেই থাকে। লোকটার নাম ডেভ। বেচারাকে 2টো বিয়ারের অফার দিতেই রাজি হয়ে গেল। আকাশ থেকে পড়ল সাবা। বিস্ময় তার চোখে মুখে তড়িৎ গতিতে খেলে বেড়াচ্ছে। বিস্মিত গলায় সাবা বলল, মানে কি? আমি তো। ফাহিম আবারও তাকে মাঝপথে থামিয়ে দিয়ে নাটকীয় হাসিটা বজায় রেখে বলল, কনফার্মেশন লেটার পেয়েছো? ওটা আমি বানিয়ে এনেছি নীলক্ষেত থেকে। সব আতঙ্কিত গলায় বলল, কিন্তু ভিসা তো মিথ্যা হতে পারে না। আমি নিজে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। আবারও শুরু হলো আত্মা কাঁপিয়ে তুলবার মতো ফাহিমের সেই হাসিটা যেন একটু একটু করে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে সবাকে। তার শরীর থেকে সবটুকু প্রাণ যেন শুষে নিচ্ছে সে হাসি। সাবা আতঙ্কে এত জোরে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রেখেছে যে রক্তের তামেটে স্বাদে তার গা গুলিয়ে উঠছে। ফাহিম কোনো মতে হাসি থামিয়ে বলল, তোমার পুরো জীবনটাই মিথ্যা সাবা। তোমার ভিসার অ্যাপ্লিকেশন করিনি আমি কখনো। তোমার ভিসার জন্যে অ্যাপ্লাই করা হবে, আর শাফকাত আলম জানবে না এটা হতে পারে। নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে সাবার। নিজেকে বড্ড বুদ্ধিমতী মনে করত সে। আসলে সে বোকার হদ্দ।
মুক্তির আশঙ্কায় তার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, বোধ বুদ্ধি সব লোপ পেয়েছিল। ফাহিমকে মনে হয়েছিল মুক্তির একমাত্র পথ প্রদর্শক, তাই তো সে যা বলেছে অন্ধের মতো বিশ্বাস করে গেছে সাবা। ফাহিম আবারও বলল, আর যার কাছে ভিসার ইন্টারভিউ দিয়েছে সে আমার আপন মামা, তাকে বেশি কিছু বুঝিয়ে বললেও হয়নি, ওকে বাক্যে রাজি হয়ে গেছে তোমার সঙ্গে ইন্টারভিউর অভিনয় করতে। তোমার ভিসা, প্লেনের টিকিট সবই নকল। সাবার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। ফাহিমের বিশ্বাসঘাতকতার জন্যে নয়, নিজের বন্দি দশার কথা ভেবে। মুক্তি আর পাওয়া হলো না তার। ফাহিম তো নির্ঘাত এই গয়নাগুলো নিয়ে পালিয়ে যাবে তাকে নিস্তব্ধ রাস্তায় ফেলে। ওদিকে সাবা তার ঘরের ড্রেসিং টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে এসেছে একটা 2 লাইনের চিরকুট। তার মুক্তোর মতো গোটা গোটা হাতের লেখায় সেখানে লেখা, আমি বহু দূরে চলে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করবেন না প্লিজ। নিশ্চয়ই সে চিরকুট বাড়ির কারো হাতে পৌঁছে যাবে। সাবাকে খোঁজার তোড়জোড়ও শুরু হয়ে যাবে। সাবকাতের কানের নির্ঘাত খবর পৌঁছে যাবে। এই পরিস্থিতিতে সে যদি আবারও বাড়িতে ফিরে যায় তাহলে সবাই জেনে যাবে সাবা পালানোর চেষ্টা করেছিল। এবার নেহায়েত সত্যিকারের খাঁচায় বন্দি করে রাখবে তাকে সাবকাত। সাবা বিড়বিড় করে বলল, কেন করলে এসব ফাহিম? ফাহিম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি ভেবেছিলে সাবা? আমি সব ভুলে গেছি। চমকে উঠে সাবা তাকালো তার দিকে। ফাহিম আক্ষেপের সুরে বলল, নিজের হাতে আমার জীবনটা শেষ করে দিয়েছ তুমি। একবারও হাত কাঁপেনি তোমার। যে আঘাত তুমি আমাকে দিয়েছ তার ঘা আজ পর্যন্ত শুকাতে পারিনি। হিরো হওয়ার খুব শখ না তোমার? তোমাকে বিশ্বাস করেছিলাম আমি সাবা, ভালোবাসতে শুরু করেছিলাম। ভেবেছিলাম আমার বিপদে আর কাউকে না হোক তোমাকে পাশে পাবো। আমার ভালো যদি চাইতেই তাহলে ঢালাও করে সবাইকে জানাতে না যে আমি ড্রাগ অ্যাডিক্ট। বিস্ময়ে পিলে চমকে উঠল সাবার। স্বপ্নেও সে ভাবতে পারেনি পুরনো ঘটনার ঝাঁজ এখনও অটুট থাকবে ফাহিমের মাঝে। তার মানে শুরু থেকেই সে অভিনয় করে আসছিল, সুযোগ খুঁজছিল সাবাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার। ফাহিম ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা বছর হারিয়ে গেল আমার জীবন থেকে। ইউনিভার্সিটিতে একটা দিনও আমি শান্তিতে কাটাতে পারিনি। কোনো করিডর দিয়ে হেঁটে গেলেই মানুষ আমার দিকে আঙুল তাক করে হাসাহাসি করে, বাঁকা চোখে তাকায়। সমাজে কেউ আমাকে সম্মান দেয়নি। যেখানেই যাই সেখানেই সকলে আমাকে মানুষ মনে করার আগে মনে করে ড্রাগ অ্যাডিক্ট। দেশে চাকরিও পেলাম না শেষমেশ, সব তোমার কারণে। সাবা অস্পষ্ট গলায় বলল, সেজন্যই শোধ তুললে? স্ফীত হাসি হেসে ফাহিম বলল, শোধ এখনও তুলিনি তো, এখন তুলব। সবার কিছুই বুঝে ওঠার সুযোগ পেল না। তার আগেই তার সঙ্গে যা ঘটল তার দুঃস্বপ্নেও স্থান পাওয়ারও যোগ্য নয়। তড়িৎ গতিতে কোমরে গুজে পিস্তল বের করলো ফাহিম। সাবার দিকে তাক করে নিমেষেই গুলি করলো। বিকট শব্দে বাড়ি হয়ে উঠল চারপাশ। কাকেরা দ্বিগুণ কর্কশ সুরে ডাকাডাকি শুরু করলো। চোখের পলকে একটা গুলি লাগলো সাবার বুকের খানিক নিচে। অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গুলিবিদ্ধ স্থান চেপে ধরল সাবা। তাকে দম নেওয়ার সুযোগ আর দিল কই ফাহিম। আবারও আরেকটা গুলি এসে লাগলো তার গায়ে। মাটিতে লুটিয়ে পড়ল সাবা। রক্ত চারপাশ ভিজে যাচ্ছে সাবা নিজেও টের পেল। ফাহিম তার কাছে এলে ধীরে সুস্থে কাঁধ থেকে ব্যাকপ্যাকটা ছাড়িয়ে নিল। কানের কাঁধে ফিসফিস করে বলল, শান্তিতে থাকুন সাবা আমির। ফাহিমের জুতোর শব্দে এলো সাবার কানে। দৃষ্টি ক্রমেই ঘোলাটে হয়ে এলো। নিঃশ্বাস নিভে যাওয়ার উপক্রম। একটু একটু করে চোখ দুটো বুজে গেল তার। দিনটা যে শেষ হবে ভাবতেই পারেনি সাবকাত। ব্যস্ততায় আচ্ছন্ন থাকা সত্ত্বেও দিনটাকে অতিরিক্ত দীর্ঘ বলে মনে হয়েছে তার।
এর কারণেও অবশ্য অগ্রাহ্য করার মতো নয়। গত রাতে 3 ঘন্টা মাত্র ঘুমিয়েছে সে। গোটা রাতটা কাটিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত বিজনেস ডিলের কাগজপত্র, পরিসংখ্যান, ফলাফল জরুরি দৃষ্টিতে পরীক্ষা নিরীক্ষা করে। আজ পুরোটা দিন কেটেছে কলকাতার নিউ টাউনে ট্রাভিস ব্যাংকের অফিসে। ডিলটা ক্লোজ হলে এই ব্যাংকের সাইবার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব পাবে সাবকাদের ইনফিনিট সেফটি। দিনভর দুপক্ষের মিটিং চলল, একের পর এক প্রজেক্ট উপস্থিতি হলো প্রজেক্টরে। অবশেষে ডিলটা পেয়ে গেল সাবকাত। ডিল সাইন করেও কোনো প্রকার উচ্ছ্বাস তার মাঝে নেই, বরং ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। এমনটা সচরাচর হয় না। হাজার হাজার পরিশ্রমের পরেও ক্লান্ত গ্রাস করতে পারে না তাকে। আজ না জানি কি হলো। হোটেলে ফিরেই বিছানায় গা এলিয়ে দিল সাবকাত। সবে মিনিট 10 হয়েছিল ঘুমের রাজ্যে হারিয়েছে সে। হঠাৎ তীক্ষ্ণ একটা শব্দে সেই জগৎ থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো তাকে। ফোনের রিংটনের শব্দে বিরক্তিতে গা জ্বলে উঠল সাবকাতের। কেন যে ফোনটা সাইলেন্ট করে ঘুমালো না। উল্টো করে রাখা ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে ভেসে উঠেছে মায়ের নাম। আরেক দফা বিরক্তিতে গা ভাসালো সাবকাত। আতিয়া আলম, এই মুহূর্তে নির্ঘাত কি করছিস, খেয়েছিস? জাতীয় প্রশ্ন করার কোন ফোন করেছেন, তবুও ফোনটা রিসিভ করলো সাবকাত। ঘুম চড়ানো বিরক্তি মাখা গলায় বলল, কি ব্যাপার মা? আতিয়া আলমের কণ্ঠ শুনে মনে হলো না হালকা ধরনের কোনো প্রশ্ন করার জন্যে ফোন করেছেন তিনি। তার কণ্ঠে একরাশ আতঙ্ক আর উৎকণ্ঠা। সর্বনাশ হয়ে গেছে বাবা। সতর্ক ভঙ্গিতে তৎক্ষণাৎ উঠে বসলো সাবকাত। ওদিকে কোনো একটা অঘটন যে ঘটেছে বুঝতে তার তীক্ষ্ণ মস্তিষ্কের সময় লাগলো না বিন্দুমাত্র। মায়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পদক্ষেপ নিতে নিতে অনেক দেরি হয়ে যাবে। বেডসাইড টেবিলে তার বিজনেসের ক্ষেত্রে ব্যবহৃত আরেকটা ফোন, সেটা হাতে নিয়ে দ্রুত গতিতে খুঁজতে শুরু করলো বাড়ির সিকিউরিটি চিফ আরাফের নম্বর। এদিকে আরেক হাতে ব্যক্তিগত ফোনটা ধরে রেখে চিন্তিত গলায় বলল, কি হয়েছে মা? আতিয়া আলম কম্পিত গলায় বললেন, সাবা। মুহূর্তেই থমকে গেল সাবকাতের চারপাশ। হৃদয়টা স্পন্দিত হতে ভুলে গেল, বুকের মধ্যে নিঃশ্বাস আটকে গেল। আরেকটা ফোন সিকিউরিটি চিফের সঙ্গে যোগাযোগ করতেও ভুলে গেল সাবকাত। শঙ্কিত কিন্তু দৃঢ় গলায় সাবকাত বলল, কি হয়েছে সাবার? আতিয়া আলম কান্নামাখা গলায় যা জানালেন তা শুনে সাবকাতের পায়ের নিচের মাটি আর মাথার উপরের আকাশ সবটাই শূন্যে মিলিয়ে গেল। হৃদয়টা কয়েক দফা বিচিত্র পাকে মোচড় দিয়ে উঠল। দুজন টহল পুলিশ এয়ারপোর্টের কাছাকাছি শুনশান এক এলাকায় খুঁজে পেয়েছে সাবাকে, গুলিবিদ্ধ রক্তাক্ত সাবাকে। সাবকাতের কয়েক মুহূর্ত বিশ্বাস হলো না কথাগুলো। হয় সে ঘোরের মধ্যে আছে, না হয় মা ঠাট্টা করছে। সাবাকে কেউ গুলি করেছে। মায়ের বর্ণনা অনুযায়ী সাবাকে কল্পনা করার চেষ্টা করলো সাবকাত। নিস্তব্ধ এলাকার রাস্তার ওপর পড়ে আছে সাবা। তার শরীরের মধ্যে বিঁধে রয়েছে দুটো গুলি, চারপাশ রক্তে ভিজে গেছে। নিঃশ্বাস আটকে গেল সাবকাতের। কল্পনার এই দৃশ্য তাকে মেরে ফেলতে উদ্যত হয়েছে। বাস্তবে সাবাকে এই অবস্থায় দেখে কি করবে সে? তখনও বিশ্বাস হচ্ছে না সাবকাতের। সাবাকে কেউ কেন গুলি করবে? আতিয়া আলম আরও জানালেন, তাকে কাছাকাছি একটা হসপিটালে ভর্তি করানো হয়েছে। সাবাকের সঙ্গে তার মোবাইল ছিল না। হসপিটালের এক নার্স তাকে দেখে চিনে ফেলেছে। সে বাংলার বাতাসের সাংবাদিক। হসপিটাল থেকে অফিসে যোগাযোগ করা হয়, অফিস থেকে বাড়িতে। সাবকাতের মাথায় হাজারটা প্রশ্নের ঝড় তোলা উচিত। বাড়িতে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও সাবা এয়ারপোর্টের কাছাকাছি গেল কী করে? সাবার অপদার্থ বডিগার্ড কোথায় ছিল? তার থেকে বড় কথা, কে সাবাকে গুলি করলো?
কোনো প্রশ্ন স্পর্শ করতে পারল না সাবকাতকে। আবারও কতগুলো অস্পষ্ট আবছা দৃশ্য ভেসে উঠল তার কল্পনায়। সাবাকে কেউ গুলি করেছে, রক্তে তার গা ভেসে যাচ্ছে। মাটিতে শুয়ে পড়েছে সাবা। শিউরে উঠল সাবকাত, তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সাবকাতের মতো দৃঢ় ব্যক্তিত্বের পুরুষ আজ কম্পিত স্বরে বলল, মা, সাবা ঠিক আছে তো? প্রশ্নটা করতে করতেই গিয়ে দম বন্ধ হয়ে গেল তার। শ্বাস নিতে মারাত্মক কষ্ট হচ্ছে তার। সাবা ঠিক নেই, এ সত্য জানার পর কী করে স্বাভাবিকভাবে শ্বাস নেয় সাবকাত? আতিয়া আলমের কাছ থেকে প্রশ্নের উত্তর এলো কয়েক সেকেন্ড পর। এই কয়েক সেকেন্ডেও যেন মৃত্যুর মুখোমুখি এনে দাঁড় করালো। সাবার কিছু হয়ে গেলে কি করবে সাবকাত? সে তো আর কিছুই ভাবতে পারল না। সাবকাত চোখে মুখে অন্ধকার দেখল রীতিমতো। আতিয়া আলম দুশ্চিন্তার অস্থির হয়ে বললেন, কিছুই বলতে পারছি না বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। ক্লান্তিরা সব ছুটে পালালো সাবকাতের শরীর থেকে। হিমশীতল এক স্রোত একটু পর পর তার শির দ্বারা বয়ে বয়ে যাচ্ছে। ফোন রেখে নিজেকে ধাতস্থ করে কয়েক মুহূর্তে সময় লাগলো তার। ভয়ানক রাগে গা জ্বলে ওঠার কথা তার। তার সাবাকে আঘাত করার দুঃসাহস যে করেছে তাকে নিশ্চিন্তে করার জন্য হাত দুটো নিষ্পিস করার কথা তার। কিন্তু কোনো চিন্তা তার মস্তিষ্কে জায়গা করে নিতে পারল না। মস্তিষ্ক কেবল সাবায় আচ্ছন্ন। মেয়েটা ঠিক আছে তো? ওর কি খুব কষ্ট হচ্ছে, নির্ঘাত হচ্ছে? সাবাকে এক পলক দেখার তৃষ্ণায় চোখ দুটো টনটন করছে। সাবকাতের হঠাৎ মনে হলো কেউ যেন ধারালো ছুরি দিয়ে তার হৃদয়টাকে আক্রমণ করেছে, শুকনো শুকনো কয়েক হাজার টুকরোর কেটে ফেলছে। এই হৃদয়ে তো সাবার স্থায়ী বসবাস। মেয়েটার কিছু হয়ে গেলে সে স্বাভাবিক থাকে কি করে? 1 ঘন্টা আর কয়েকটা ফোন কল পর জরুরি ভিত্তিতে ফ্লাইটের টিকিট জোগাড় করে ফেলল সাবকাত। রাত 1টার ফ্লাইট। এখনো 3 ঘন্টার অপেক্ষায়। এক একটা মুহূর্ত যেন এক একটা বছরের সমান। আতিয়া আলম ফোন করে জানালেন সাবার অবস্থা ভালো নয়, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর বলেছেন সৃষ্টিকর্তাকে ডাকতে। আবারও মোচড় দিয়ে উঠল সাবকাতের বুকের ভেতরটা। এই পৃথিবীর সব বিপর্যয়কে মোকাবেলা করতে প্রস্তুত সে, কেবল এই মেয়েটাকে হারানো বাদে। চোখে মুখে ঘর অন্ধকার দেখছে সাবকাত। অনুতাপ, আক্ষেপ, রাগ এসব একসঙ্গে এসে অষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল তাকে। বিয়ের পর থেকে সাবাকে ডমিনেট করার অনুতাপ, তার আপত্তি সত্ত্বেও তার কর্মকাণ্ডের উপর নজর রাখার অনুতাপ, তার গায়ে হাত তোলার অনুতাপ। সাবাকে নিজের অজান্তেই যে কতটা ভালোবেসে ফেলেছে তা না জানানোর আক্ষেপ। অনুতাপে আক্ষেপে একাকার হয়ে গেলেও রাগ থেকে নিজেকে দূরে রাখতে পারছে না সাবকাত। যে জানুয়ারি এই কাজ করে থাকুক না কেন, তাকে সাবকাত ছাড়বে না। সাবকাতের একটা ফোন কলে ঢাকার সেরা সার্জন পৌঁছে গেলেন। সাবা যে হসপিটালে আছে, সাবকাতের বাড়ি এবং অফিসের নিরাপত্তার কাজ করে একাধিক সিকিউরিটি টিম। তাদের মধ্যে সবথেকে দক্ষতা সম্পন্ন টিমকে কল করে সাবকাত নির্দেশ দিল হসপিটালের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য। এদিকে আরেকটা টিমকে নির্দেশ দেওয়া হলো সাবার ঘর আর পুরনো অফিস আর ব্যবহৃত কম্পিউটার ল্যাপটপ ভালো করে সার্চ করার জন্য। ফ্লাইট সময় মতো ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। সাবকাত ঢাকায় এসে নামলো 1টা 34 মিনিটে। বিজনেস ক্লাস টিকিট থাকায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সরাতে খুব একটা সময় লাগলো না তার। কলকাতা থেকে ঢাকায় পৌঁছাবার সময়টুকু যে সাবকাত কীভাবে পার করলো তার নিজেরও জানা নেই। প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে একটু একটু করে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। বুকের উপর কেউ যেন পাথর চেপে ধরে রেখেছে। পাথরটার কারণে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটছে। হসপিটালে পা রাখতেই থমথমে একটা আবহাওয়ার আভাস পেল সাবকাত।
অপারেশন থিয়েটারের বাইরের হলওয়েতে শঙ্কিত মুখে বসে আছেন আতিয়া আলম। তার চোখ দুটো বেয়ে অঝরে অশ্রু ঝরছে। তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত সাবার বাবা মাও ইতিমধ্যে এসে পড়েছেন। সকলে এড়িয়ে উদ্বিগ্ন পায় অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেল সাবকাত। দরজার মধ্যিখানে ছোট্ট কাচের জানালা ভেদ করে যে দৃশ্যটা দেখলো তা সোজা এসে আঘাত করলো তার বুকে, কত বিক্ষত করে ফেললো তার হৃদয়টা। অপারেশন থিয়েটারের বিশাল বেডে আলগোছে পড়ে আছে সাবার ছোট নিথর দেহটা, মুখে অক্সিজেন মাস্ক, শরীরের সঙ্গে না জানি কতগুলো তার জুড়ে দেওয়া। এ জীবনে নিজেকে কখনো একটা অসহায় লাগেনি সাবকাতকে। পরাজয় তার স্বভাবে নেই। সে যে চায় তাই চলে আসে তার হাতের মুঠোয়। তবে এই প্রথম সাবাকে হারানোর ভয়ে তার বুকে কেঁপে উঠল। এই মেয়েটাকে হারাতে পারবে না সে, কোনোভাবেই সেটা সম্ভব নয় তার পক্ষে। সাবাকে হারাতে পারবে না বলেই তো মেয়েটার অনিচ্ছা সত্ত্বেও জোর করে বিয়েটা টিকিয়ে রাখলো এতদিন। নিজেকে সাবার চোখের বিষ বানিয়ে নজরদারি করলো সর্বক্ষণ তার উপরে। মেয়েটা ভেবে তার কাছ থেকে চলে যাবে। আজ পর্যন্ত না জানি কত শত কঠিন পরিস্থিতির সম্মুখীন সে হয়েছে, তবে ভেঙে পড়েনি কখনো। তবে আজ স্রোতের বিপরীত দিকে বহমান। আজ সাবকাতের মনে হলো এই দৃশ্যটা দেখার থেকে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করা অধিকতর সহজ। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল সাবকাত। নিজের চোখ দুটোকে সে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে শতভাগ নিশ্চিত সে চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। এখনো সে জানে না সাবার এই পরিণতি কী করেছে। যেই করুক না কেন তাকে খুঁজে বের করবে সাবকাত। তা সে মাটির নিচে লুকিয়ে থাকুক বা সুদূর আকাশে। সাবা এই মুহূর্তে যতটুকু কষ্ট পাচ্ছে তার থেকেও হাজার গুণ কষ্ট দেবে তাকে সাবকাত। ডক্টর আফরোজা বেরিয়ে এলেন অপারেশন থিয়েটার থেকে। তিনি এই সার্জারিতে মুখ্য ভূমিকা পালন করছেন। সাবকাতকে নিষ্প্রভ গলায় তিনি জানালেন, শরীরে দুটো গুলি লেগেছে, একটা বুকের বেশ উপরের দিকে, কাঁধের কাছাকাছি। সেটা আমরা বের করতে সক্ষম হয়েছি, কিন্তু আরেকটা গুলি নিয়েই দুশ্চিন্তা। সাবকাত শুকনো ঢোক গিলল। তার গলা দিয়ে স্বর বের হতে অস্বীকৃতি জানাচ্ছে, তবুও বহু কষ্টে বলল, কেন, কী সমস্যা সেখানে? ডক্টর আফরোজা হতাশার সুরে বললেন, আরেকটা গুলি লেগেছে লাঙ্গসের কাছাকাছি। গুলিটা লাঙ্গুসেই লেগেছে কিনা বুঝতে পারছি না। যদি লাঙ্গুসে গুলি লেগেই থাকে তাহলে অনেক রিস্ক আছে। সাবকাত কি বলবে ভেবে পেল না। এতক্ষণ নিঃশ্বাস আটকে যাচ্ছিল, এবার পুরোপুরি নিভে গেল। সাবার হার্টবিট খুবই কম। আমাদের হাতে সত্যিই সবটা নেই। আমি বলবো আপনারা বারবার সৃষ্টিকর্তাকে ডাকুন। ডক্টর আফরোজার কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়লেন ফাহমিদা বেগম। কান্নারত গলাতেই তিনি বললেন, সাবকাত, আমি কি আমার এই বাচ্চাটাকেও হারিয়ে ফেলবো? সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল সাবকাত। সাবাকে হারিয়ে ফেলার ভাবনা মস্তিষ্কে আনলেও যেন নিঃশেষ হয়ে যায় সে। ফাহমিদা বেগম হলওয়ের বাম পাশে থাকা চেয়ারে বসেছিলেন। সাবকাত হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে তার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, সাবার কিচ্ছু হবে না, কোথাও হারিয়ে যাবে না ও, আমি আপনাকে কথা দিচ্ছি। মিনিট কয়েক পর সাবকাতের সামনে এসে দাঁড়ালো সিকিউরিটি এক্সপার্ট জয়া। বাড়িতে সাবার ঘরটা সার্চ করার জন্যে তার অধীনেই একটা টিমকে পাঠিয়েছিল সাবকাত। জয়া এগিয়ে এসে ভদ্র গলায় বলল, বস, ম্যামের রুম থেকে এটা পেয়েছি। সাবার দেখা সেই চিরকুট বাড়িয়ে দিল সাবকাতের দিকে। আমি বহু দূরে চলে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করবেন না প্লিজ। কথাগুলো যেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে সাবা বলছে
লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে রাগের বন্যা হওয়া এসে ভাসিয়ে দিল সাবকাতকে। এক নিমিষে সেই চিরকুট নিজের শক্ত হাতের মুঠোয় পড়ে দুমড়ে মুচড়ে ফেলল সে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।